আমি কপ সমন্বয় সেটা কবে হইতে পারে। তো মোটামুটি এই ধরনের কোশ্চেন গুলো আসে। তো আমরা এখন আহ, আহ, মূল ক্লাসটা হচ্ছে শুরু করব। মূল ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, পরিবেশ। পরিবেশের ইংলিশ ইংলিশ যে শব্দটা, ইংলিশ শব্দ হচ্ছে এনভায়রনমেন্ট। তো এই ইংলিশ শব্দটা একটা ফরাসি শব্দ থেকে আসছে। এই ফরাসি শব্দের হচ্ছে এনভায়রনার। এনভায়রনার মানে হচ্ছে যে বেষ্টন করা। এইটা থেকেই আসছে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে আমাদের চারপাশে যে জিনিসগুলো আমাদের বেষ্টন করে আছে সেগুলো কি হচ্ছে পরিবেশ বলবো আমরা। আমার চারপাশের যে অবস্থা সেটা হচ্ছে পরিবেশ। আর পরে এখানে আমরা পরিবেশের সাথে কিছু সম্পর্কিত জিনিসপত্র একটু আলোচনা করব। তো শুরু হচ্ছে ইকোলজি। এগুলো অবশ্য আপনারা হয়তো সবাই জানেন, তারপরও একটু করে টাচ দিয়ে যাচ্ছি। তো ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা। হ্যাঁ, যেহেতু পরিবেশ, তো আমাদের চারপাশে যা কিছু আছে সবগুলো নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। এখন একটা পরিবেশে জড় পদার্থ থাকে, আবার হচ্ছে জীব পদার্থ, আবার জীব পদার্থ থাকে। কারণ আপনারও জীব পদার্থ, আমার সামনে যে ল্যাপটপ আছে, আপনাদের সামনে যে ফোন আছে, ওইটা আবার জড় পদার্থ। তো এই এই যে ইকোলজি বা বাস্তুবিদ্যা, এটা কি? এটা হচ্ছে যে আহ, পরিবেশের জীব এবং জড়ের মধ্যে যে সম্পর্কটা, তো এইটাকে বলা হয় ইকোলজি। ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছেন, ইকোলজি যে শব্দটা এটা প্রথম ব্যবহার করেছেন আর্নেস্ট। তিনি তিনি একজন রসায়নবিদ, আর্নেস্ট হেকেল। তিনি প্রথমেই বাস্তুবিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেন। তিনি একজন জার্মান প্রাণীবিজ্ঞানী ছিলেন। এরপরে আসবে হচ্ছে ইকোসিস্টেম। একটু আগে দেখলাম ইকোলজি, এরপর ইকোসিস্টেম বাস্তু সংস্থা, এটা তো সবাই জানেন। আমরা এটা খুব ভালো করে পড়ে আসছি যে ওই যে চিল চিল হচ্ছে সাপ খাবে, আবার সাপরে ব্যাং খাবে, আবার ব্যাং হচ্ছে পোকামাকড় খাবে, আবার ওই পোকামাকড় গাছরে খাবে। তো এইরকম যে যে সার্কুলারটা, এটাই হচ্ছে ইকোসিস্টেম বা হচ্ছে বাস্তু সংস্থা। এরপরে পরিবেশের সাথে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে গ্রিন হাউস। আমরা তো সবাই জানি যে গ্রিন হাউস মানে কি। ওই যে শীতপ্রধান দেশে, তাদের দেশে যেহেতু সূর্য উম, সূর্যটা কম উঠে বা সূর্য আলো তারা কম পায়, তো তারা এরকম কিছু কাচের ঘর তৈরি করে যেখানে সূর্যের আলোটা প্রবেশ করে। সূর্যের আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্য, সেটা ওই কাচ যে ভেদ করে প্রবেশ করতে পারে। কিন্তু ওই সূর্যের আলোটা কাচের ভিতরে যে টেম্পারেচারটা বাড়াইয়া দেয়, সেই তাপমাত্রাটার যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে বড়। হ্যাঁ, তো এই কারণে ওই তাপটা কাচ ভেদ করে যেতে পারে না। তাপটা যেহেতু আর কাচ ভেদ করে যেতে পারে না, তো তখন এই কাচের ভিতরটা গরম হয়ে যায়। এইটা হচ্ছে গ্রিন হাউস। আর এটার সাথে যেটা আমাদের আমাদের যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এই গ্রিন হাউস যে ইফেক্ট যে শব্দটা, এটা প্রথম যিনি ব্যবহার করেছিলেন তার নাম হচ্ছে আরহেনিয়াস। 1896 সালে তিনি এই শব্দটা প্রথম ব্যবহার করেন। আহ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গ্রিন হাউস ইফেক্ট শব্দটি প্রথম প্রথম কে ব্যবহার করেছেন। তো গ্রিন হাউস ইফেক্ট শব্দটি প্রথম ব্যবহার করেছে আরহেনিয়াস। গ্রিন হাউস ইফেক্ট কি তা তো আমরা জানি, যে গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে সেগুলা আমাদের বায়ুমণ্ডলে যখন এগুলা রিলিজ হয়, তখন এই যে সূর্যের আলো তো আমাদের পৃথিবীতে আসে, কিন্তু সূর্যের আলোর যে তাপটা তৈরি হয় সেটা পৃথিবী থেকে যেতে পারে না এই গ্রিন হাউসের যে গ্যাসগুলোর কারণে। তখন আমাদের যে বৈশ্বিক উষ্ণতা, এটা বৃদ্ধি পায়। বৃদ্ধির কারণেই আমাদের এই যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, প্লাস হচ্ছে যে মরুর যে বরফগুলো সেগুলো গলে যাচ্ছে। এটাই মোটামুটি গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কতটি। এটা অনেক বই অনেক রকম লেখা। আপনারা কয়টা জানেন গ্রিন হাউস গ্যাস কতটি, বলেন তো? 5টি। কামরুল হাসান বলছেন 5টি। তাসমিয়া মিম বলছেন 5টি। আচ্ছা, আর কেউ বলেন বলেন। গ্রিন হাউস গ্যাস কতটি? কোনো বইয়ে 5টা দেওয়া আছে, কোনো জায়গায় আবার 8টা দেওয়া আছে, কোনো জায়গায় 6টা দেওয়া আছে। আপনারা কতটা কতটা দাগাবেন আপনারা যদি এই প্রশ্নটা আসে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গ্রিন হাউস গ্যাস কতটি। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস 5টা, 6টা, 7টা, 8টা, এরকম অনেকগুলাই হয়, কিন্তু পরীক্ষায় যখন আসবে যে গ্রিন হাউস গ্যাস কতটি, আপনারা দাগাবেন হচ্ছে 6টি। এখন প্রশ্ন হচ্ছে 6টি কেন দাগাবেন।
6টি এটা রেফারেন্স কি? এটা রেফারেন্সটা হচ্ছে যে কোনো কিছুরই যদি একটা তথ্য আপনি নেন তাহলে সেটা হচ্ছে রেফারেন্স দিতে হবে, হ্যাঁ, যে আপনি এটা কোত্থেকে পাইছেন। এখন এই গ্রিন হাউস গ্যাস নিয়ে আমরা জানি যে একটা প্রটোকল হয়েছিল, হ্যাঁ, সেটা হচ্ছে কিয়োটো প্রটোকল। সেই কিয়োটো প্রটোকলে গ্রিন হাউস গ্যাসের যে সংখ্যা, সেই গ্যাসের সংখ্যাটা হচ্ছে 6টা দেওয়া। যেহেতু কিয়োটো প্রটোকলে গ্যাসের সংখ্যা 6টা দেওয়া আছে, 6টা উল্লেখ করা আছে, সেহেতু পরীক্ষায় আসলে আপনাকে অবশ্যই উত্তর করতে হবে 6টা। আপনি যদি 5টা বা 7টা বা 8টা লাগান তাহলে কিন্তু ভুল হবে। তো কিয়োটো প্রটোকল অনুসারে গ্রিন হাউস গ্যাসে 6টা উল্লেখ আছে, যেমন ওই কোন বইয়ে ওই হচ্ছে জলীয় বাষ্পটারে হচ্ছে গ্রিন হাউস গ্যাস হিসেবে দেখাইছে। কিন্তু কিয়োটো প্রটোকলে কোন 6টা জিনিসকে গ্রিন হাউস গ্যাস বলছে, এই যে এই 6টা জিনিসকে হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলছে। এর বাইরে যেগুলো আছে সেগুলো গ্রিন হাউস গ্যাস হবে না। এখন গ্রিন হাউস গ্যাস হইতে পারে অন্য অন্য গ্যাসের গ্রিন হাউসের যে ইফেক্ট, হ্যাঁ, সেটাতে তার অবদান থাকতে পারে, কিন্তু যেহেতু কিয়োটো প্রটোকলে অন্য গ্যাস, অন্য কোনো এই 6টার বাইরে অন্য কোনো গ্যাসের কথা উল্লেখ নাই, সেহেতু অন্য কোনো গ্যাস হবে না। এই জিনিসটা, এই 6টা জিনিস আপনাদের মনে রাখতে হবে। এটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, অথবা নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস। তো সেহেতু এই 6টা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ, আবার কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ, আবার মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ, মাথাপিছু কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ। তো এই জিনিসগুলা হচ্ছে আচ্ছা, বইয়ে 10টা দেওয়া না, 10টা হবে না, 10টা কোনোভাবেই হবে না, 10টা কোনোভাবেই হবে না। কারণ এটার যে রেফারেন্স হচ্ছে কিয়োটো প্রটোকল। তো যেহেতু কিয়োটো প্রটোকলে 6টা দেওয়া আছে, আপনার উত্তর 6টাই করতে হবে। এখন হ্যাঁ, যদি 6টা যদি অপশনে না থাকে, যদি 6টা না থাকে, সেহেতু আপনি যেটা বইয়ে পড়ছেন সেটা দেখাবেন। কিন্তু যদি অপশনে 6 থাকে তাহলে আপনাকে অবশ্যই 6 দেখাইতে হবে। তো এখন মানে বর্তমানে গ্রিন হাউস গ্যাস টোটাল গ্রিন হাউস গ্যাস, সেটা নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে চীন, এরপর আছে যুক্তরাষ্ট্র, এরপর আছে ইন্ডিয়া। এবং এই যে হিসাবটা, এটা কিন্তু মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণ। এখানে কিন্তু মাথাপিছু গ্রিন হাউস গ্যাস বলতে ওই যে 6টার যে গ্যাস ওইগুলা কিন্তু, হ্যাঁ, মানে একদম টোটাল যে নিঃসরণ, সেটাতে শীর্ষ দেশ কিন্তু চীন। আর যদি মাথাপিছু বলে যে মানে পার ক্যাপিটা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ শীর্ষ দেশ কোনটি, সেটাও কিন্তু চীন, যুক্তরাষ্ট্র, ইন্ডিয়াই হবে। এখন পরের প্রশ্ন দেখেন, কার্বন নিঃসরণের শীর্ষ দেশ। শুধু কার্বন বলছে, অর্থাৎ শুধু কার্বন ডাই অক্সাইড। ওই যে 6টা গ্যাস ছিল, যে 6টা গ্রিন হাউস গ্যাস ছিল, ওইখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড নিঃসরণ টোটাল কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে চীন। গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ চীন, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের যে নিঃসরণ সেটাও কিন্তু চীন। এখন যদি প্রশ্ন আসে যে মাথাপিছু কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি, এইটার উত্তর হিসেবে যে রেফারেন্সটা আছে এখানে, সেটা হচ্ছে এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের একটা হচ্ছে রেফারেন্স আছে, কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম দেওয়া। কোন ওয়েবসাইটে দেওয়া অস্ট্রেলিয়া, কোন ওয়েবসাইটে দেওয়া চীন, আবার কোন তে দেওয়া আছে ডেনমার্ক। এখন যেটাই থাকুক, আমরা কোন ওয়েবসাইট থেকে তথ্য নিব? আমরা তথ্য নিব যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনাইজড ওয়েবসাইট বা ইন্টারন্যাশনালি রিকগনাইজড প্রতিষ্ঠান, আমরা সেখান থেকে তথ্য নিব। তো যেহেতু বিশ্বব্যাংক বলছে যেহেতু যে মাথাপিছু কার্বন নিঃসরণের শীর্ষ দেশ কাতার, সেহেতু উত্তর কাতারই হবে। এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে পিএসসি কোন উত্তরটা গ্রহণ করবে এবং কোন উত্তরটা গ্রহণ করবে না, এটা কিন্তু আসলে জানা যায় না। এটা না জানার কারণ কি? কারণ হচ্ছে যে ওরা তো কোনো ধরনের উত্তর প্রকাশ করে না, যে মানে অমুকটার উত্তর এইটা বা এইটার উত্তর এইটা। তো দেখা যায় প্রায় বিসিএসসি কিছু কনফিউজিং কোশ্চেন থাকে। এখন এই কনফিউজিং কোশ্চেন গুলো উত্তর কিন্তু পিএসসি দেয় না, এগুলো হচ্ছে এই যারা বই লিখে বা আমরা যারা আসি পরীক্ষা দেই, আপনারা যারা পরীক্ষা দেন, তারাই হচ্ছে খুঁজে খুঁজে বের করে। তো দেখা যায় যে এই বিভিন্ন অপশনের মধ্যে গন্ডগোল লাগে। এখন কথা হচ্ছে এই যে আমরা তাহলে উত্তর হিসেবে কোনটা নিব? যেটা সরকারি ভাবে
স্বীকৃতিপ্রাপ্ত এবং যেটা জাতিসংঘ বলছে অথবা বিশ্বব্যাংক বলছে আমরা ওই উত্তরটাই নিব, অন্য কোনো উত্তর আমরা নিব না, মানে ওইটা উত্তর হওয়ার চান্সই সব থেকে বেশি। আচ্ছা, তো পরিবেশের পরিবেশের হচ্ছে বিভিন্ন বিভিন্ন হচ্ছে সম্মেলন হয়েছে কিছু পরিবেশের বিষয়ক। পরিবেশ বিষয়ক প্রথম যে সম্মেলনটা হয়, হ্যাঁ, একদম একদম শুরুতে পরিবেশ নিয়ে বা পরিবেশের কথা চিন্তা ভাবনা করে যেই সম্মেলনটা প্রথম হয়, সেটার নাম ছিল স্টকহোম সম্মেলন। ডেন সুইডেনের সুইডেনের স্টকহোমে 1972 সালে প্রথম একটা পরিবেশ সম্মেলন হয়। এইটাই ছিল পরিবেশের উপরে হওয়া প্রথম সম্মেলন। তো এইটাকে এটাকে হচ্ছে মানব পরিবেশ সম্মেলনও বলে। হ্যাঁ, এটাকে মানব পরিবেশ সম্মেলনও বলে। আর এটার যেটা হচ্ছে আপনার অফিসিয়াল নাম, হ্যাঁ, অফিসিয়াল নাম হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট। আচ্ছা, ক্যামেরা ক্যামেরা হচ্ছে একজনের একজনের ক্যামেরা হচ্ছে অন করা। আপনার ক্যামেরাটা অফ করে দেন। এটা কে? এটা হচ্ছে অফ করে দিচ্ছেন। আচ্ছা, আম, তো এই যে ইউনাইটেড ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে এখানে হচ্ছে হিউম্যান এনভায়রনমেন্ট হচ্ছে মানব পরিবেশ সম্মেলন। যদি প্রশ্ন আসে যে প্রথম মানব পরিবেশ সম্মেলন কোথায় হয়েছিল, সেহেতু উত্তর হবে স্টকহোম। বা কত সালে হয়েছিল, সেহেতু উত্তর হবে 1972 সাল। এটা কোনো কোনো বইয়ে 1968 সাল দেওয়া, এটা কোনো কোনো বই 1968 সাল দেওয়া। 1968 সালটা হবে না, এটা উত্তর হবে 1972 সাল। তো ওই সম্মেলনে কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে এই জাতিসংঘের পরিবেশ পরিবেশ নিয়ে যে সংস্থাটা আছে, যে সংস্থাটা আছে সেটা গঠনের সিদ্ধান্ত হয় এই স্টকহোম সম্মেলনে। এবং 5ই জুন যে পরিবেশ দিবস পালন করা হয়, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন যে পালন করবে, এটারও সিদ্ধান্ত হয় কিন্তু এই সম্মেলনে। তো এই দুইটা কারণেই এই সম্মেলনটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপরে পরিবেশ পরিবেশ বিষয়ে আরেকটা একটা এটা আসলে একটা সম্মেলন না, এটা একটা কমিশন বলা যায়। তো এটার নাম হচ্ছে বুটল্যান্ড কমিশন। হ্যাঁ, এই বুটল্যান্ডটা হচ্ছে উনি নরওয়ের প্রধানমন্ত্রী ছিলেন, মানে তৎকালীন সময়ে 1983 সালে তিনি একটা কমিশন করেন। ওই কমিশনটার পূর্ণ নাম ছিল দ্য ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। এবং উনি যেই এই কমিশন থেকে যে রিপোর্টটা দিয়েছিলেন, সেই রিপোর্টটার নাম ছিল আওয়ার কমন ফিউচার। এটা একটু পরে আসতেছে। তো এই রিপোর্টেই একদম প্রথম, হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিষয়টা প্রথম, সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট এই বিষয়টা প্রথম হচ্ছে এই কমিশনের যে রিপোর্টটা, এই কমিশন উল্লেখ হয়। অর্থাৎ যদি হচ্ছে প্রশ্ন আসে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শব্দটা প্রথম মানে কোথায় উদ্ভূত হয়, সেহেতু উত্তর হবে বুটল্যান্ড কমিশন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি বা সাস্টেইনেবল, এটা হচ্ছে আরেকজনও বলছিলাম, সেহেতু এটা আর এখন আর বলতেছি না। বর্তমানে চাহিদা এমনভাবে পূরণ করা যাতে হচ্ছে ভবিষ্যতে যে প্রজন্ম তাদের চাহিদা সমানভাবে পূরণ হয়। হ্যাঁ, তো এটাই হচ্ছে টেকসই উন্নয়ন। তো এই যে একটু আগে যেটা বললাম যে উনি যে রিপোর্টটা, হ্যাঁ, ওই যে কমিশনটা ছিল, ওই কমিশন থেকে যে রিপোর্টটা দেওয়া হয় তার নাম হচ্ছে আওয়ার কমন ফিউচার। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে বুটল্যান্ড কমিশন 1983 সালে যে রিপোর্টটা প্রদান করে, সেই রিপোর্টের নাম কি ছিল? সেই রিপোর্টের নাম ছিল আওয়ার কমন ফিউচার। এখন আপনাদের কাছে প্রশ্ন যে ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করে? ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করে? আরহেনিয়াস? না, আরহেনিয়াস না। হ্যাঁ, হেকেল। হ্যাঁ, হেকেল হেকেল। আচ্ছা, আপনাদের এই যে ইয়াতে দেখলাম, গ্রুপে দেখলাম আপনাদের যে মেম্বার হচ্ছে প্রায় 700 জনের মতো, কিন্তু ক্লাস করে দেখা যায় এভারেজ 65, 68। যারা বাকি আছে তারা কি ক্লাস করে? তারা পরে করে নাকি করেই না? রেকর্ড দেখে সবাই?
আচ্ছা, তাহলে এই যে ইকোলজি যে শব্দটা, সেই শব্দটা, হ্যাঁ কিছু শুধু অবশ্য কিছু শুধু ইয়েতে শুধু পরীক্ষা দেয়, মডেল টেস্ট দেয়। আচ্ছা, এরপরের পরিবেশের যে টপিকটা, সেখানে যেটা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে যে ধরিত্রী সম্মেলন। ধরিত্রী মানে পৃথিবী, ধরিত্রী, বসুন্ধরা, তারপরে আরো কি কি আছে, তারপরে আছে হচ্ছে বসুধা, মহি। আপনারা সমার্থক শব্দ পড়ছেন না পৃথিবীর? হ্যাঁ, পৃথিবীর সমার্থক শব্দ কি কি আছে? আর কি কি আছে? অবনী, অবনী আছে। আর কি কি আছে? আচ্ছা, যাই হোক। তো এই যে ধরিত্রী সম্মেলন মানে হচ্ছে যে যে এটার ইংলিশ হচ্ছে আর্থ সামিট বলে। প্রথম যেই ধরিত্রী সম্মেলন, সেটাকে আর্থ সামিটও বলে, অথবা সেটাকে রিও কনফারেন্সও বলে। রিও কনফারেন্স বলার কারণ কি? রিও কনফারেন্স বলার কারণ হচ্ছে এটা ব্রাজিলের যে রিও ডি জেনেরিও, সেইখানে হয়েছিল এই সম্মেলনটা। সেই হিসেবে এই সম্মেলনকে বলা হয় রিও কনফারেন্স। এখন ওই তখন যে সম্মেলনটা হয়েছিল, সেটা একটা অফিসিয়াল যে নাম, সে অফিসিয়াল নামটা ছিল দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। এটা ছিল অফিসিয়াল নাম, এবং এটাই হচ্ছে প্রথম ধরিত্রী সম্মেলন। এইখান থেকে প্রায় কোশ্চেন আসছে যে ধরিত্রী প্রথম ধরিত্রী সম্মেলন কবে হয়েছিল, বা প্রথম ধরিত্রী সম্মেলনের নাম কি। আচ্ছা, এখানে টোটাল টোটাল 178টা দেশ অংশগ্রহণ করেছিল। অর্থাৎ জাতিসংঘের যে সদস্য হচ্ছে 193টা, এর মধ্যে 178টা দেশ এখানে অংশগ্রহণ করছিল 1992 সালে। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ কিছু চুক্তি স্বাক্ষর হয়, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যে জাতিসংঘের যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যেটা সংস্থা আছে, UNFCCC, অর্থাৎ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এইটা তৈরি করার জন্য তখন ওই সম্মেলনটাতে শুরুতেই প্রস্তাবটা রাখা হয় যে জলবায়ু পরিবর্তন নিয়ে একটা সংস্থা করা হবে। আর এই যে সম্মেলনটা মূলত যে উদ্দেশ্য নিয়ে ওই সম্মেলনটা করা হয়েছিল, সেটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস, হ্যাঁ, গ্রিন হাউস গ্যাসের যে তখন যে নিঃসরণ হচ্ছে, তো এই নিঃসরণের হার যাতে কমানো যায়, এবং আমরা এমন ভাবে যাতে কমানো যায় যাতে এটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ না হয়। তো মূল উদ্দেশ্য ছিল এটা, এই উদ্দেশ্যটা সামনে নিয়েই এই সম্মেলনটা হয়েছিল। তো ইউএনএফসিসি স্বাক্ষর হইল তাহলে 1992 সালে, কিন্তু ইউএনএফসিসি কার্যকর হয় 1994 সালে। অর্থাৎ 1992 সালের যে আর্থ সামিট, সেখানে এই যে ক্লাইমেট চেঞ্জের যে সংস্থাটা, সেটা হচ্ছে সেটা প্রস্তাব পাস হয়। তারপরে তারা কাজকর্ম শুরু করে 1994 সালে। এবং এই যে সিওপি, হ্যাঁ, কপ অর্থ কি? কপ অর্থ কি জানেন আপনারা? কপ অর্থ পুলিশ না? সিওপি, কপ অর্থ তো পুলিশ। হ্যাঁ, তো এখানে এখানে সিওপি মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। হ্যাঁ, কনফারেন্স অফ দ্য পার্টিস। তো এইটা হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জের একটু আগে আমরা যেটা দেখলাম, তো তারা এটা আয়োজন করে। আমরা হচ্ছে সিওপি নিয়ে বা কপ নিয়ে আরো সামনে বিস্তারিত আলোচনা করব। সিওপি মানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনটা, সেটাকে ইংলিশে বলা হয় সিওপি, মানে কনফারেন্স অফ দ্য পার্টিস। আচ্ছা, তো এইখানে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। সেগুলোর মধ্যে আছে যে রিও ঘোষণাপত্র হয়। হ্যাঁ, একটা রিও ঘোষণাপত্র হয় সেটা। এবং এটা এই রিও যে ঘোষণাপত্র, এটা আসলে মূলত কি নিয়ে ছিল? এটা মূলত ছিল হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জের যে একটু আগে আমরা দেখলাম যে কিভাবে ওই যে গ্রিন হাউস গ্যাসের যে নিঃসরণ, সেটা কিভাবে কমানো যায়, এটা নিয়েই একটা একটা ঘোষণাপত্র ছিল, সেটার নাম ছিল রিও ঘোষণাপত্র। তো সেখানে মোট 87 নীতিমালা ছিল। আর একটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস যেটা প্রস্তাবিত হয়, সেটা হচ্ছে এজেন্ডা 21। তো এরপরে আরো দুইটা চুক্তি স্বাক্ষরিত হয়। একটা হচ্ছে আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত চুক্তি, আর একটা হচ্ছে যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি সংক্রান্ত চুক্তি। তাহলে এই যে প্রথম ধরিত্রী সম্মেলনটা, এটা হচ্ছে অনেক কারণে গুরুত্বপূর্ণ। এর মধ্যে শুরুতে ছিল
ওই যে ইউএনএফসিসি সেটা স্বাক্ষর হইলো, এরপরে যে রিও ঘোষণাপত্র, এরপর এজেন্ডা 21, দুইটা চুক্তি হইলো, আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত চুক্তি, এরপর বায়োলজিক্যাল ডাইভার্সিটি সংক্রান্ত চুক্তি। তো অনেক কারণেই এই সম্মেলনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে এটা হচ্ছে যে এজেন্ডা 21, অর্থাৎ 21 শতকের, তখন তো ছিল বিংশ শতাব্দী, 1992 সাল যেহেতু, তাহলে সেহেতু ছিল বিংশ শতাব্দী। 21 শতকের যে পৃথিবীটা সেটা কেমন আমরা দেখতে চাই, সেটা নিয়েই এই এজেন্ডা 21। এই যে ইউএনএফসিসি, এটার সদর দপ্তর, হ্যাঁ, এটার সদর দপ্তর হচ্ছে বন। তো এই বন হচ্ছে জার্মানির একটা শহর, সেই শহরে এই যে ইউএনএফসিসি, এটার সদর দপ্তর অবস্থিত। ইউএনএফসিসির বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 197। এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে সদস্য সংখ্যা 197, এখানে কিন্তু দেশ না। হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে ইউএনএফসিসিতে যে সদস্য সেখানে কয়টি সদস্য দেশ বললে কিন্তু 196টা দেশ হবে। কিন্তু যদি বলে যে সদস্য, টোটাল সদস্য কয়টা, সেহেতু হবে 197, কারণ এখানে এটা হচ্ছে ইউএনএফসিসি। যদি বলে টোটাল সদস্য সংখ্যা কত, সেহেতু উত্তর হবে 197। আর কিন্তু যদি বলে সদস্য দেশ কয়টা, সেহেতু হবে 196, কারণ এখানে 196টা দেশ আর একটা সংস্থা। ও আচ্ছা, এটা কোন সংস্থা? এটা একটা আঞ্চলিক সংস্থা। হ্যাঁ, এখানে একটা আঞ্চলিক সংস্থা বলছে, ওদের যে ওয়েবসাইট, তো ওরা সেখানেও বলছে যে এটা একটা আঞ্চলিক ইকোলজিক্যাল সংস্থা, কিন্তু কোন সংস্থা সেটা তারা নাম দেয় নাই। যেহেতু নাম দেয় নাই, সেহেতু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা আসবেও না। শুধু এটা মনে রাখলেই হবে। না, ইউ না, আরেকটা সংস্থা। আচ্ছা, এখন এই যে এজেন্ডা 21 গৃহীত হয় কোন সম্মেলনে, তো সেহেতু এটা হবে 1992 সাল, একটু আগে আমরা দেখলাম। এরপরে আরেকটা রিও সম্মেলন হয়, যেটাকে বলা হয় রিও+5। এখন দেখেন, এইটা এই যে রিও+5, হ্যাঁ, রিও+5 যেটা, এটা কিন্তু দ্বিতীয় ধরিত্রী সম্মেলন। হ্যাঁ, কারণ এই সম্মেলনটা হয়েছিল 1997 সালে, 5 বছর পরে। 1992 সালে যে সম্মেলনটা হয়, হ্যাঁ, সেটা ছিল এর আগের 1992 সালের 5 বছর পরে এই সম্মেলনটা হয়। তো যেহেতু এটাও কিন্তু একটা ধরিত্রী সম্মেলন, সেহেতু যদি প্রশ্ন আসে এরকম যে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কবে হয়, তো সেহেতু উত্তর হবে কিন্তু 1997। যদিও এটা নিয়ে অতটা অতটা আলাপ আলোচনা হয় নাই, কিন্তু এটা এটা হচ্ছে বিশেষ একটা পরিবেশ সম্মেলন হয়েছিল। আচ্ছা, এরপরে দেখেন আর্থ সামিট+5, হ্যাঁ, অর্থাৎ এই যে আগের যেটা হয়েছে 1997 সালে যেটা হয়েছিল, এটা হচ্ছে আর্থ সামিট+5 বলা হয়, এবং এটা হয়েছিল হচ্ছে নিউ ইয়র্কে। তো এটা হওয়ার মূলত কারণ ছিল, আগের যে যে ধরিত্রী সম্মেলনটা হয়েছিল, সেটাতে যারা যেসব সিদ্ধান্ত গ্রহণ করছিল, সেসব আর কতটুকু বাস্তবায়ন করছে, কে কতটুকু বাস্তবায়ন করছে, কাজের কতটুকু অগ্রগতি, এগুলো পর্যালোচনা করার জন্য এই সম্মেলনটা হয়েছিল। আচ্ছা, এরপর হচ্ছে যে প্রথম প্রথম টেকসই সম্মেলন মানে কি, যে সাস্টেইনেবল। দেখেন এখানে অফিসিয়াল যে নামটা, অফিসিয়াল নাম হচ্ছে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, অর্থাৎ প্রথম, যদি প্রশ্ন আসে যে প্রথম টেকসই সম্মেলন কবে, সেহেতু উত্তর হবে 2002। আচ্ছা, তো এইটা হচ্ছে আর্থ সামিট+10, আগেরটা ছিল আর্থ সামিট+5, এটা হচ্ছে আর্থ সামিট+10, এবং এইটাই হচ্ছে পৃথিবীর প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন। এবং যেহেতু আগেরটা ছিল যে রিও+5, যেহেতু এটা 10 বছর পরে হয়েছে, সেই হিসাবে এটার নাম হচ্ছে রিও+10। এবং এটা যেহেতু জোহানেসবার্গে হয়েছিল, সেহেতু সেহেতু এটাকে জোহানেসবার্গ সামিটও বলে। এটা লক্ষ্য কি ছিল, এটা কি উদ্দেশ্য নিয়ে হয়েছিল? এটা ওই একই উদ্দেশ্য নিয়ে হয়েছিল যে রিও সম্মেলনের তারা যেসব সিদ্ধান্ত নিছিল, এসব আসলে অগ্রগতি তো কিছু হয় না। কারণ এই যারা বড় বড় দেশ, এরা তো শুধু মুখোমুখি বলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা কার্বন নিঃসরণ আমরা কমাবো, গ্রিন হাউস গ্যাস আমরা নিঃসরণ কমাবো, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, ওই প্রতিশ্রুতি পর্যন্ত সীমাবদ্ধ, তারা আসলে কোনো কমায় টমায় না। তো যাই হোক, তাও প্রতি বছর এই সম্মেলন গুলা নিয়ম করে হয়ে থাকে, এবং এগুলা হতেই থাকবে আর কি। হ্যাঁ, গুটিবাস, হ্যাঁ হচ্ছে গুটিবাস। আচ্ছা, তো ওইখানে আসলে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে টেকসই উন্নয়নের যে সম্মেলনটা, সেখানে
মূল কিছু এজেন্ডা ছিল, অর্থাৎ ওইখানে তারা আগে থেকে ঠিক করে নিয়েছে যে তারা কি কি জিনিস নিয়ে আলোচনা করবে, তারা আলোচনা কি কি জিনিস রাখবে। তো এখানে মূল এজেন্ডা ছিল 5টা, এর মধ্যে পানি, পয় নিষ্কাশন, স্বাস্থ্য, কৃষি এবং জীববৈচিত্র্য। এই 5টা ছিল হচ্ছে মূল এজেন্ডা। এখানে প্রশ্ন আসতে পারে যে যে জোহানেসবার্গ সম্মেলন অথবা টেকসই উন্নয়ন সম্মেলন, সেখানকার মূল এজেন্ডা কয়টি ছিল, তো সেহেতু উত্তর হবে 5টি। আচ্ছা, তো এরপরে দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন। দ্বিতীয় টেকসই উন্নয়ন আগেরটা 2002 সালে যেটা ছিল, সেটা ছিল প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন। এরপরে রিও প্লাস 20 অর্থাৎ 2012, 1992 যোগ হচ্ছে 20, 2012 সালে যেই সম্মেলনটা হয় সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় টেকসই সম্মেলন, এবং সেটা ছিল রিও প্লাস 20। এবং ওইখানে ওদের একটা থিম ছিল, সেই থিমটা ছিল দ্য ফিউচার উই ওয়ান্ট, অর্থাৎ আমরা কেমন বিশ্ব চাই। এইটা এইটা জানার জন্যই বা এইটার থিমটাকে সামনে নিয়েই এই সম্মেলনটা হয়েছিল, দ্বিতীয় টেকসই সম্মেলন। তো এইখানে এইখানে কিছু প্রতি সম্মেলনেই তারা যেহেতু হচ্ছে বিভিন্ন ওই যে মানে রিওতে যায়, ঘোরাঘুরি করে, ছবি টবি তোলে। তো এর কিন্তু যেহেতু এটা সম্মেলন করতেছে, সেহেতু কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। তো তারা কিছু লক্ষ্য উদ্দেশ্য বানায় আর কি। এর মধ্যে ওই সম্মেলনটা লক্ষ্য ছিল যে টেকসই উন্নয়নটা কিভাবে করবে, সেটা হচ্ছে তারা কৌশলটা কি কি কৌশল তারা নিতে পারে এইসব নিয়ে তারা আলাপ আলোচনা করছে। আর একটা হচ্ছে যে টেকসই যে উন্নয়ন, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটাকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোতে নিয়ে আসা। এইগুলাই ছিল মূলত এই দুইটা লক্ষ্য নিয়েই রিও প্লাস 20 এই সম্মেলনটা হয়েছিল। এইখানে এইখানে এই সম্মেলনটা কিছু কারণে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই যে এসডিজিএস, হ্যাঁ, আমরা জানি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, হ্যাঁ, বা গ্লোবাল গোলস নামে যেটা পরিচিত, এইটা এই রিও প্লাস 20-তে প্রথম হচ্ছে গৃহীত হয়। অর্থাৎ এটা তো চালু হয়েছে 2015 সালে, এবং যেহেতু রিও প্লাস 20 2012 সালে সংঘটিত হয়, তার মানে তখন হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা কিন্তু তখন চলছে, তখন হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কিন্তু তখন শেষ হয় নাই, তখন ওইটা চলছে। তো এসডিএস এর যে সিদ্ধান্তটা, সেটা এই কনফারেন্সে নেওয়া হয়। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে এসডিএস এর সিদ্ধান্ত গৃহীত হয় কত সালে বা কোন সম্মেলনে, সেহেতু উত্তর হবে রিও প্লাস 20। আর যদি সাল চায়, সেটা হবে 2012। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম সামনে আসে, হচ্ছে গ্রিন গ্রিন ইকোনমি। হ্যাঁ, গ্রিন ইকোনমি এই টার্মটাও এই সম্মেলনের মাধ্যমেই সামনে আসে। এবার আমরা পরিবেশ বিষয়ক কিছু কনভেনশনের হচ্ছে নাম পড়বো। হ্যাঁ, পরিবেশ বিষয়ক অনেকগুলা কনভেনশন আছে, সেগুলো আমরা হচ্ছে একসাথে এই নামগুলা দেখব। পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রোটোকল আছে, বিভিন্ন চুক্তি আছে, বিভিন্ন কনভেনশন আছে। তো এখন আমরা কনভেনশন গুলো দেখবো। শুরুতে যে এই কনভেনশনটা, এটা হচ্ছে রামসার কনভেনশন। এখান থেকে একটা বিশেষ একটা কোশ্চেন আসছিল। তো এটার অফিসিয়াল যে নামটা, এটা হচ্ছে দ্য রামসার কনভেনশন অন ওয়াটারল্যান্ডস, ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, স্পেশালি এজ ওয়াটারফল হ্যাবিটেট। অর্থাৎ পরিবেশ টপিক ইজি, সবই তো ইজি। আপনি কঠিন কোনটা দেখতেছেন? সবই তো ইজি, ইজি তো, সবই তো ইজি। হ্যাঁ, হ্যাঁ, অনেক ছোট নাম। না, মানে সমস্যা নাই। এই সাধারণত যদি রামসার থেকে এখান থেকে যদি কোশ্চেন আসে, হ্যাঁ, যদি রামসার থেকে কোশ্চেন আসে, তাহলে এখানে কোশ্চেন আসবে যে রামসার কনভেনশন কবে হয়, আর কোশ্চেন আসবে যে বাংলাদেশে রামসার সাইট কয়টা আছে, অথবা অথবা কোশ্চেন আসলে আসতে পারে রামসার এটা হচ্ছে কোন দেশে অবস্থিত। এর বাইরে এখান থেকে কোশ্চেন আসবে না। অর্থাৎ এই যে বড় নামটা আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আমার আমার একটা স্পেশাল গুণ আছে। আমার স্পেশাল গুণটা হচ্ছে, ধরেন আমি আমি মানে মোটামুটি বলতে পারি যে কি কি আসবে না, কি কি আসবে এটা বলতে পারি না। মানে মানে কি কি প্রশ্ন আসবে এটা জানি না, কিন্তু কি কি আসবে না এটা আমি বলতে পারি, মানে মোটামুটি। এবং এবং আহ, যেটা বলি যে আসবে না, ওইটা আসলেই আসে না, বুঝছেন? তো যদি আমি বলি যে এটা আসবে না, তার মানে মোটামুটি হচ্ছে 100% বিশ্বাস রাখতে পারেন যেটা আসলেই আসবে না।
জি। এখন কথা হচ্ছে যে লিস্ট আসলে একটা করা যায়, আমিও চিন্তা ভাবনা করছিলাম যে কি কি আসবে, একটা লিস্ট বানাবো। আচ্ছা দেখি একটা লিস্ট বানাবো। আচ্ছা এরপরে হচ্ছে এই যে রামসার যে শহরটা, এটা হচ্ছে ইরানে অবস্থিত। এখানে রামসার কনভেনশনটা শুরুতে হয়। এটার রামসার যে চুক্তি, এই চুক্তিটা স্বাক্ষর হয় 1971 সালে। 1971 সালে আমরা আমরা স্বাধীন হই। সালগুলো পড়ার সময় আপনারা যদি একটু রিলেট করে পড়েন, রিলেট বলতে ধরেন আপনি একটা আপনি একটা সাল পড়লেন 1971, হ্যাঁ, তাহলে আপনার তখন মাথায় আসবে যে হ্যাঁ আমরা 1971 সালে স্বাধীন হয়েছিলাম। অথবা আপনি একটা সাল পড়লেন 1975, তার মানে আমাদের আমাদের স্বাধীনতা 4 বছর পরে। তো এই সালগুলো যদি আপনি রিলেট করে পড়তে পারেন তাহলে এই সালগুলো মনে থাকার সম্ভাবনা বাড়বে। তো সেহেতু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1971 সালে, এবং এই চুক্তিটাও কার্যকর হয় 1975 সালে। উম, আহ, হ্যাঁ বঙ্গবন্ধু হত্যা, হ্যাঁ 1975 সালে বঙ্গবন্ধু হত্যা। এটাতে এখন পর্যন্ত 171টা দেশ হচ্ছে স্বাক্ষর করে। হ্যাঁ সাল আসলে অনেক বেশি, কিন্তু সাল আসলে খুব আসে না। আসলেও খুব মানে কমই আসে, একটা বা দুইটা সাল আসে। তারপরে হচ্ছে ওই মানে সেফটির জন্য পড়া আর কি, বা নিজের কনফিডেন্সের জন্য পড়া। তো এখানে স্বাক্ষর করেছিল 171টা দেশ, এবং এখন পর্যন্ত 171টা দেশই এখন পর্যন্ত স্বাক্ষর করছে। আর তারা বিভিন্ন দেশে যেসব, দেখেন এটা কিন্তু, এটার এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে রামসার যে সাইটটা, এটা রামসার যে কনভেনশন, সেটা কি নিয়ে? এটা কিন্তু হচ্ছে জলাভূমি নিয়ে, এটা কিন্তু অন্য কোনো কিছু নিয়ে না। অর্থাৎ যেখানে জল আছে, যেখানে পানি আছে, হাওর বাওর বা হচ্ছে নদী নালা, এটা কিন্তু ওইসব নিয়ে হবে। অর্থাৎ তারা যেই আহ, অন্য অন্য বাইরের কোনো কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে না এখানে। হ্যাঁ। তো বাংলাদেশের রামসার সাইট হচ্ছে দুইটা, একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, আর একটা হচ্ছে সুন্দরবন। তো এই সুন্দরবনটাই হচ্ছে শুরুতে 1992 সালে এই সুন্দরবনটা হচ্ছে প্রথম রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরপরে 2000 সালে টাঙ্গুয়ার হাওর হচ্ছে অন্তর্ভুক্ত হয়। তো এখানে প্রশ্ন আসতে পারে যে যে বাংলাদেশের প্রথম প্রথম রামসার সাইট কোনটা, সেহেতু উত্তর হবে সুন্দরবন। আরেকটা কনভেনশন, এটা হচ্ছে ভিয়েনা কনভেনশন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এখানে একটা কনভেনশন হয়েছিল। এবং এটার যে পুরো নামটা ছিল ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য ওজোন লেয়ার। অর্থাৎ আমাদের বায়ুর যে স্তর, যে বায়ুমণ্ডলের যে স্তর, সেখানে একটা লেয়ার আছে ওজোন স্তর। সেই লেয়ারটা আমরা জানি এখন ফুটো হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিন দিন সেটা ফুটো হয়ে যাচ্ছে। তো এই ওজোন স্তরকে রক্ষা করার জন্য একটা কনভেনশন হয়, সেটা হচ্ছে ভিয়েনা কনভেনশন। এটা 1985 সালে হয়। তো এটার উদ্দেশ্য ছিল যে ওজোন স্তরের সুরক্ষা এবং হচ্ছে সংরক্ষণ, কিভাবে ওজোন স্তরে যে ফুটো হয়েছে সেই ফুটোটা যাতে আর হচ্ছে না বাড়ে, এবং ওই ফুটো যাতে ওই ফুটো যাতে ঠিক হয়ে যায়, সেই কারণে এই কনভেনশনটা হয়েছিল। এবং এই কনভেনশনটা গৃহীত হয়েছিল 1985 সালে, কিন্তু কার্যকর হয় কিন্তু 1988 সালে, অর্থাৎ 3 বছর পরে। এটা বাংলাদেশ সমর্থন করে কবে? হ্যাঁ, বাংলাদেশ সমর্থন করে 1990 সালে। 1990 সালে 2রা আগস্ট। এখানে এই যে 2রা আগস্ট, এটা আসলে মনে রাখার দরকার নাই, এটা আসবে না এখান থেকে। যদি আসে তাহলে ওই সালটাই আসবে। এখানে হচ্ছে এখানে এই 2রা আগস্ট এটা আসবে না, আসলে সালটা আসবে, শুধু 1990 সাল মনে রাখলেই হবে। আচ্ছা এরপরে আরেকটা কনভেনশন, সেটা হচ্ছে বাসেল কনভেনশন। এটার যে অফিসিয়াল নাম, অফিসিয়াল নাম হচ্ছে দ্য বাসেল কনভেনশন অন দ্য কন্ট্রোল অফ ট্রান্সবাউন্ডারি মুভমেন্টস অফ হ্যাজার্ডাস ওয়েস্ট এন্ড দেয়ার ডিসপোজাল। অর্থাৎ বজ্র পরিবহন, হ্যাঁ, বিষাক্ত বিপজ্জনক যে যেসব বজ্র পদার্থ আছে, এইগুলা যাতে আমাদের যে মানে যে পরিবেশ আছে সেখানে যাতে উন্মুক্ত অবস্থা আমরা না ফেলি, এবং এগুলো যাতে প্রপার এটা কি বলা যায়, প্রপার ট্রিটমেন্ট হয়, সেই কারণেই এই কনভেনশনটা হয়েছিল। এই কনভেনশনটা এটা স্বাক্ষর হয় 1989 সালে, এবং এটা কার্যকর হয় 1992 সালে। বাংলাদেশ স্বাক্ষর করে কবে? বাংলাদেশ স্বাক্ষর করে 1993 সালে 1 এপ্রিল। এখানে 1 এপ্রিল মনে রাখার দরকার নেই, এখানে 1 এপ্রিল হচ্ছে আসবে না। আসতে পারে যে বাংলাদেশ কবে বাসেল কনভেনশন স্বাক্ষর করে, সেহেতু এটা হবে 1993।
আচ্ছা, এরপরে আরেকটা 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 কনভেনশন, সেটা হচ্ছে যে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। অর্থাৎ এখানে আমরা বায়োলজিক্যাল ডাইভার্সিটি মানে হচ্ছে জীববৈচিত্র্য নিয়ে যে কনভেনশনটা হয় সেটার নামই হচ্ছে হচ্ছে যে কি বলা যায় যে জীববৈচিত্র্য কনভেনশন। এখন এই কনভেনশনটার সংক্ষিপ্ত নাম হচ্ছে সিবিডি, সি ফর কনভেনশন, বি ফর বায়োলজিক্যাল, ডি ফর ডাইভার্সিটি। এটা কিন্তু ওই যে রিউ কনফারেন্স 1992 সালে যে প্রথম ধরিত্রী সম্মেলনটা হয়েছিল সেখানে কিন্তু এইটা হচ্ছে গৃহীত হয়, এই যে সিভিডি তখনই গৃহীত হয়, কিন্তু এটা পরে 1 বছর পরে 1993 সালে কার্যকর হয় এবং এটা বাংলাদেশ অনুমোদন করে 1 বছর পরই ওইটা কার্যকর হয়েছিল 1993 সালে। পরে এটা বাংলাদেশ 1994 সালে কার্যকর করে। আচ্ছা, এরপরে আরেকটা কনভেনশন, এটার নাম হচ্ছে যে রটারডাম কনভেনশন। হ্যাঁ, রটারডাম হচ্ছে নেদারল্যান্ডসের একটা শহর। তো ওই শহরের হচ্ছে নাম অনুসারেই হয়েছে রটারডাম কনভেনশন। এটা মূলত ছিল যে আন্তর্জাতিক যে বাণিজ্য হয়, হ্যাঁ আন্তর্জাতিক বাণিজ্য হয়, এই ব্যবস্থা যেসব ক্ষতিকর হচ্ছে কেমিক্যাল এবং হচ্ছে কীটনাশক ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে বা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এইগুলার ব্যবহার দূর করা অথবা এগুলোর ব্যবহার যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই কারণে এই কনভেনশনটা হয়েছিল এবং এটার লক্ষ্য ছিল এই কনভেনশন, অর্থাৎ এই রটারডাম কনভেনশন। এখান থেকে যদি প্রশ্ন আসে যে রটারডাম কনভেনশন, এখান থেকে সালটা ইম্পর্টেন্ট না, সাল আসবে না এখান থেকে, এখানে আসবে যে রটারডাম কনভেনশনের বিষয়বস্তু কি ছিল, এখান থেকে প্রশ্ন আসলে এটাই আসবে। আচ্ছা, প্রোটোকল আমরা পরিবেশের কিছু পরিবেশ নিয়ে কিছু প্রোটোকল আছে। এই যে এখানে হচ্ছে টম ক্রুজের একটা ছবি আছে, মিশন ইম্পসিবল ঘোষ প্রোটোকল। আপনারা কেউ এই ছবিটা দেখছিলেন? ছবি টবি দেখেন না আপনারা? হম, এখানে 3 জন দেখছে বলছে। আচ্ছা, এটা 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 একটা আমার খুব মানে বলা যেতে পারে হচ্ছে টম ক্রুজের একটা প্রিয় ছবি। এটাতে সেই স্টান্ট বাজিটা যে করে ওই যে বুর্জ খলিফাতে সে নিজেই এখানে স্টান্টম্যান ছাড়াই উম, সে এখানে বেয়ে বেয়ে উঠে আর কি। তো এটা এটা হচ্ছে খুব ভালো লাগছিল। পিটুয়ে টাইম দেয় না, না টাইম করে নিতে হবে আর কি, পিটুয়ে যদি টাইম নাও দেয়, হ্যাঁ টাইম করে নিতে হবে। আচ্ছা, আমরা শুরুতে যে প্রটোকলটা দেখবো এটা হচ্ছে মন্ট্রিল প্রটোকল। এই মন্ট্রিল প্রটোকল, এটা দেখেন এখানের যে স্টিকারটা আছে, স্টিকারে লেখা আছে মন্ট্রিল প্রটোকল, আর মাঝখানে লেখা আছে 1989। 1989 সাল দেওয়া মানে হচ্ছে এটা কার্যকর হয়েছে 1989 সালে, হ্যাঁ এই মন্ট্রিল প্রটোকল। কিন্তু স্বাক্ষর হয় একটু আগে, আমরা একটু পরে দেখবো। এটার ফুল যে নামটা, এই ফুল নামটা মনে রাখতে হবে। অন্য অন্য কোনোটা মনে যদি নাও রাখেন, এই নামটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দ্য মন্ট্রিল প্রটোকল অন সাবস্টেন্সেস দ্যাট ডিপ্লেট দ্য ওজোন লেয়ার, অর্থাৎ ওজোন লেয়ার যেগুলা ডিপ্লেট করে, হ্যাঁ সেইগুলোর জন্য কিছু প্রটোকল তৈরি করা, সেটা হচ্ছে মন্ট্রিল প্রটোকল। মন্ট্রিল হচ্ছে কানাডার একটা শহর। এটার লক্ষ্য ছিল ওজোন স্তর যে ক্ষয় করে, অর্থাৎ এই যে ওজোন স্তর যে ফুটো করে, সেই ফুটোকারীর যেসব হচ্ছে বস্তু সামগ্রী আছে সেইগুলার উৎপাদন, সেগুলার ব্যবহার, সেগুলার বিপণন, ব্যবসা বাণিজ্য, সেগুলা হচ্ছে নিয়ন্ত্রণ করা, হচ্ছে ব্যবহার করা, এগুলোর জন্যই হচ্ছে এই প্রটোকলটা স্বাক্ষরিত হয়। প্রটোকল মানে কি? প্রটোকল মানে হচ্ছে কিছু নিয়ম কানুন, হ্যাঁ এটারই হচ্ছে আদর করে প্রটোকল বলে। স্বাক্ষর হয় কবে? স্বাক্ষর হয় 1987 সালে এবং পরে এটা কার্যকর হয়। আচ্ছা, এখানে এই যে কার্যকরের যে সালটা, এই সালটা ভুল আছে। হ্যাঁ, এখানে 1989 হবে, এখানে 1990 হবে না, এখানে 1989 হবে। 1987 সালে এটা স্বাক্ষর হয়, পরে 1989 সালে এটা কার্যকর হয়। বাংলাদেশ সমর্থন করে কবে? এটা বাংলাদেশ সমর্থন করে 1990 সালে। এই সালটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই সালটা আসতে পারে যে মন্ট্রিল প্রটোকল বাংলাদেশ সমর্থন করে কবে, এই সালটা আসতে পারে, এটা হচ্ছে আসার মতো একটা সাল। সদস্য সংখ্যা এখন পর্যন্ত হচ্ছে 197। এর মধ্যে জাতিসংঘের যে সবগুলা সদস্য, ওই জাতিসংঘের সবগুলা সদস্য আছে, প্লাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, হ্যাঁ এরপরে নিউ কুক আইল্যান্ড, প্লাস হচ্ছে হোলি সি। ওই যে হোলি সি হচ্ছে একদম প্রথম ক্লাসে বলছিলাম, হ্যাঁ ওই যে আমরা যেটারে ভ্যাটিকান সিটি হিসেবে চিনি, হ্যাঁ সেটা হচ্ছে হোলি সি। তো এটা হচ্ছে এই
মন্ট্রিল প্রটোকলের মোট 197টা সদস্য। সংশোধন হয় কয়বার? মন্ট্রিল প্রটোকল সংশোধন হয় কয়বার? হ্যাঁ, এই মন্ট্রিল প্রটোকল এখন পর্যন্ত সংশোধন হয়েছে 5বার। এটা বিভিন্ন ওয়েবসাইটে 6বার দেওয়া আছে, আবার কোন কোন ওয়েবসাইটে আমি আরটাও দেখলাম যে একটু বেশিও দেওয়া আছে। কিন্তু জাতিসংঘের যে ওয়েবসাইট, জাতিসংঘের পরিবেশ বিষয়ক যে ওয়েবসাইটটা, সেইখানে খুব স্পষ্টভাবে দেওয়া আছে যে এটা সংশোধন হয় 5বার, এবং সর্বশেষ যে সংশোধনটা হয় সেটা হয়েছিল 2016 সালে, এবং এটা হচ্ছে কিগেলি, হ্যাঁ, কিগেলি অ্যামেন্ডমেন্ট নামে পরিচিত। তো যদি প্রশ্ন আসে যে মন্ট্রিল প্রটোকলের যে সর্বশেষ যে সংশোধন সেটা কি নামে পরিচিত, সেটা হবে কিগেলি অ্যামেন্ডমেন্ট। তো এই যে কিগেলি অ্যামেন্ডমেন্ট, এখানে তারা কিছু সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তগুলো হচ্ছে যে 2047 সালের মধ্যে হাইড্রোফ্লোরোকার্বন কোথায় থাকে? হাইড্রোফ্লোরোকার্বন কই থাকে, আমরা কই ব্যবহার করি? হ্যাঁ, ফ্রিজের যে কুলেন্ট, সে কুলেন্ট হিসেবে এই হাইড্রোফ্লোরোকার্বন গুলো ব্যবহার হয়। হ্যাঁ, তো এইগুলোর তাদের যে চিন্তা ভাবনা ছিল যে 2047 সালের মধ্যে তারা এটা 80% হ্রাস করবে। আসলে কিছুই হয় নাই, এটা 80% হ্রাস হয় নাই আসলে। আর এটা হচ্ছে 21 শতকের শেষে, অর্থাৎ এই শতকের শেষে তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেশি বাড়তে দেওয়া যাবে না। এগুলা তারা লক্ষ্য নির্ধারণ করছিল, কিন্তু এগুলো হচ্ছে আদৌ এগুলো আসলে কিছুই হয় নাই। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দ্বারা বোঝানো হচ্ছে যে যদি মন্ট্রিল প্রটোকল যদি মানে, তাহলে 2025 সালে আস্তে আস্তে যে আপনার ওজোন স্তরের যে ফুটোটা আছে, সেই ফুটো আস্তে আস্তে কমে যাবে। আর যদি মন্ট্রিল প্রটোকল না মানে, তাহলে যে ওজোন স্তরের যে ক্ষয় সেটা আস্তে আস্তে বেড়ে যাবে। এরপরে আরেকটা প্রটোকল, এটা হচ্ছে কিয়োটো প্রটোকল। কিয়োটো হচ্ছে জাপানের একটা শহর। কিয়োটো প্রটোকলের ফুল যে মিনিংটা, সেটা হচ্ছে কিয়োটো প্রটোকল অপারেশনালাইজেস দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন নিয়ে যে প্রটোকলটা, সেটা হচ্ছে কিয়োটো প্রটোকল। এটা স্বাক্ষর হয় কবে? স্বাক্ষর হয় 1997 সালে, এবং এইটার যে মূল যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই যে কিয়োটো প্রটোকলের যে আরো একদম যে ক্লাসের শুরুতে বলছিলাম যে 6টা যে গ্রিনহাউস গ্যাস, ওই 6টা গ্রিনহাউস গ্যাসের যে যে নিঃসরণ, তারা সেটা হচ্ছে 5.2% পর্যন্ত হ্রাস করবে। এটা ছিল তাদের হচ্ছে লক্ষ্য। এখন পর্যন্ত এই কিয়োটো প্রটোকল, এটা সদস্য সংখ্যা হচ্ছে 192, এবং বাংলাদেশ 2001 সালে এই কিয়োটো প্রটোকলটা অনুমোদন করে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা সাল। এই সালটা আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা আসতে পারে যে বাংলাদেশ কবে কিয়োটো প্রটোকলটা হচ্ছে অনুমোদন করে। আচ্ছা, দেখেন, এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কানাডা, জাপান এবং হচ্ছে রাশিয়া এই কিয়োটো প্রটোকলের কিন্তু অন্তর্ভুক্ত না। তারা এই কিয়োটো প্রটোকল তারা সমর্থন করে নাই, কারণ তারা চিন্তা করছে যে তারা তারা যদি কথা দেয়, তারা এই কথা রাখতে পারবে না। তারা এই কারণে সমর্থন করে নাই আর কি। কারণ এগুলো তো হচ্ছে শিল্প প্রধান দেশ, যতই তারা বলুক কার্বন নিঃসরণ তারা কমাবে, তারা কিন্তু কমাইতে পারবে না। তো এই কানাডা, জাপান এবং রাশিয়া, তারা 2011 সালে সিদ্ধান্ত নিয়েছে যে তারা কিয়োটো প্রটোকলের যে যে লক্ষ্যমাত্রাগুলা, হ্যাঁ হ্যাঁ, কিয়োটো জাপানের যে লক্ষ্যমাত্রাগুলা, সেগুলা তারা আর চেকে রাখবে না, বা তারা আর ওইগুলা আর কখনোই মেনটেন করবে না। এটা 2011 সালে তার ঘোষণা দেয় কানাডা, জাপান এবং রাশিয়া। আর 2001 সালে যুক্তরাষ্ট্র 2001 সালে বেরিয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ 1997 সালে তারা ঢুকছিল, কিন্তু 2001 সালে এই কিয়োটো প্রটোকলটা বের হয়ে যায়। 2001 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল? হ্যাঁ, বুশ। বুশ বুশ কি জুনিয়র না সিনিয়র? আপনার যুক্তরাষ্ট্রের তো বুশ হচ্ছে দুইটা, একটা জুনিয়র একটা সিনিয়র। হ্যাঁ, বাবা ছেলে দুইজনই প্রেসিডেন্ট। জি, তখন হচ্ছে বুশ জুনিয়র ছিল। তো ওই উনি হচ্ছে এই এই যে প্রোটোকল, সেখান থেকে বের হয়ে যায়, তিনি সিদ্ধান্ত নিয়েছিল। তো এটা কিছু মেয়াদ ছিল।
প্রথম স্তরের যে মেয়াদটা 1997 সালে, সেখান থেকে 15 বছর পর্যন্ত ছিল। হ্যাঁ, 15 বছর পর্যন্ত একটা মেয়াদ ছিল। মানে মেয়াদটা ছিল এরকম যে তারা এই বছরের মধ্যে এই পরিমাণ কমাবে। হ্যাঁ, তো এটা 2012 সাল পর্যন্ত তারা একটা লক্ষ্য স্থির করছিল। পরে 2012 সালে ওই মেয়াদ যখন শেষ হয়, তখন দোহাতে 2020 পর্যন্ত এটা বাড়ানো হয় আবার। এখন আর কোনো খোঁজ খবর নাই, কারণ 2020 সাল তো গত হয়ে গেছে। এখন 2022 সাল, কিন্তু তারপরে এটার কোনো খোঁজ খবর নাই আর কি। আচ্ছা, তাহলে এটা আপনার জন্য একটা প্রশ্ন ছিল, মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয় কবে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মন্ট্রিল প্রটোকল কবে স্বাক্ষরিত হয়? এখানে কিন্তু দেখেন, স্বাক্ষরিত হয় কবে, এটা যদি প্রশ্ন থাকে, তাহলে এখানে অপশনে কিন্তু 1987 থাকবে, 1989 থাকবে, 1997 থাকবে, এরপরে বাংলাদেশ যখন অনুমোদন করে সেটাও থাকবে। কিছু কনফিউজিং এই জিনিসগুলো থাকবে, কারণ সাধারণত এই সালগুলোতেই একটু গন্ডগোল লাগে। এখানে সাল হিসেবে যে সালটা কার্যকর হয়েছে 1989, সেই সালটাও থাকবে। আবার বাংলাদেশ যে সমর্থন করে 1990, সেই সালটাও থাকবে। ওই তখন পরীক্ষা হলে পেশা লাগবে। তাহলে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত 1987 সালে, আর কার্যকর হয় 1989 সালে। হ্যাঁ, আচ্ছা। আর এই যে কিয়োটো প্রটোকলের যে মেয়াদটা, সেটা হচ্ছে 1997 থেকে 1920, অর্থাৎ এই যে 23 বছর, এই পর্যন্ত মেয়াদ। এরপরে আর এটা এখনো বাড়ানো হয়নি এখন পর্যন্ত এই প্রটোকলের মেয়াদ আর বাড়ানো হয়নি। যেহেতু 2020 সালে করোনা ছিল, সবকিছু মিলিয়ে এই কিয়োটো প্রটোকল এখন ভবিষ্যৎ কি এটা আসলে কেউ জানে না। তো কিয়োটো প্রটোকলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে Annex 1, Annex 2 এবং নন অ্যানেক্স কান্ট্রিজ। এখানে এগুলো আসলে ভাগ করা হয়েছে এই কারণে যে কারা কারা এই যে কিয়োটো প্রটোকলের এই যে কি বলে যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ করে, এগুলোর ভিত্তিতে তারা পৃথিবীর সমস্ত দেশগুলোকে কিছু গ্রুপে ভাগ করছে। প্রথম যে গ্রুপটা Annex 1 হচ্ছে শিল্প প্রধান যে দেশগুলা, শিল্প প্রধান 42টা দেশ প্লাস ইউরোপীয় ইউনিয়ন, এবং এরা সর্বোচ্চ কার্বন নিঃসরণ করে, সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস এরা নিঃসরণ করে। এই গ্রুপটাকে তারা Annex 1 এ রাখছে। এরপরে এখানে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে Annex 2 কোনগুলা। Annex 2 দেখেন এখানে একটা কথা লেখা আছে, উন্নয়নশীল 24টা দেশ অপেক্ষাকৃত কম নিঃসরণ। আসলে এটা না, এখানে এই যে দেখেন এখানে একটা চার্ট দেওয়া আছে। Annex 1 কিছু দেশ আছে, Annex 2 কিছু দেশ আছে। Annex 1 গুলা যে যারাই শিল্প প্রধান দেশ, তারা এই Annex 1 সবগুলা শিল্প প্রধান দেশ এই Annex 1 এর অন্তর্ভুক্ত থাকবে। আর Annex 2 তে কারা থাকবে? Annex 2 তে থাকবে তারাই যারা যারা একটু ধনী বেশি, অর্থাৎ এই যে শিল্প প্রধান দেশগুলোর মধ্যেও যারা একটু ধনী বেশি, যারা একটু বেশি টাকা পয়সা, তারাই যে কার্বন নিঃসরণ করে যে ক্ষতিটা করতেছে, আমাদের মতো যারা উন্নয়নশীল অথবা গরিব রাষ্ট্র আছে তাদের যে ক্ষতিটা করতেছে, তারা ওই যে একটু আগে বললাম যে Annex 2 এর যে সদস্যগুলা, তারা আমাদের টাকা পয়সা দিবে, যেটা ক্ষতি করতেছে এই ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা পয়সা দিবে। এইটাই Annex 2, Annex 1 আর Annex 2 এর মধ্যে পার্থক্য। আর এরপরে Annex 3 কারা? Annex 3 যারা কোনো ধরনের, তারা গরিব রাষ্ট্র, তাদের শিল্প প্রধান না, এদের কার্বন নিঃসরণ খুবই কম, এবং এদের ম্যাক্সিমামই সমুদ্রের আশেপাশে এরা থাকে। অর্থাৎ যদি সমুদ্রের উচ্চতা বাড়ে, তাহলে আগে এরাই ডুববে আর কি। অবশ্য কিছু কিছু ভালো ভালো শহরে ডুবে যাবে, যেমন এই যে কয়েকদিন আগে আপনার দেখছে কিনা জানি না, কলকাতা শহর কিন্তু ডুবে যাচ্ছে। কলকাতা শহরের নিচের যে পানির স্তর, পানির লেয়ার কমে গেছে। ওরা এত পানি তুলছে, ওরা ভূগর্ভস্থ থেকে এত পানি তুলছে যে এখন কলকাতা শহর দেবে যাচ্ছে। যেমন এই যে ইন্দোনেশিয়ার যে রাজধানী, হ্যাঁ, জাকার্তা, ওইটা কিন্তু দেবে যাচ্ছে। ওরা কিন্তু নতুন একটা রাজধানী তৈরি করছে, ওরা নতুন রাজধানী তৈরি করছে, ওইখানে তারা শিফট হয়ে যাবে, যে নুসান্তারা নাম। তো এই কলকাতা শহরও আস্তে আস্তে দেবে যাচ্ছে। আমাদের ঢাকা শহরও এরকম এরকম হইতে পারে, যেহেতু ঢাকা শহরও প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ পানি তোলা হয়, হয়তোবা কোন এক সময় এরকম হবে। যাই হোক, একটু আগে যেটা বললাম যে নন অ্যানেক্স যে কান্ট্রি গুলা, এটা যে এরা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী নয় বলতে দায়ী মানে খুবই অল্প পরিমাণ, যেটা নেগলিজিবল আর কি।
আচ্ছা, এরপরে একটা টার্ম আছে যে কার্বন ট্রেড। হ্যাঁ, কার্বন ট্রেড এই টার্মটা এই প্রথম কিয়োটো প্রোটোকল থেকে উৎপত্তি হয়। কার্বন ট্রেড মানে কি আপনারা জানেন? কার্বন ট্রেড মানে হচ্ছে আপনার এই কিয়োটো প্রোটোকলে তারা একটা সিস্টেম করছে যে তারা কিছু হচ্ছে ক্রেডিট দিবে। হ্যাঁ, এখন ধরেন এই যে হচ্ছে উচ্চ বিশ্বাস, ধরেন উচ্চ বিশ্বাসের কার্বন বেশি নিঃসরণ করে। হ্যাঁ, আর ধরেন আমি আমি হচ্ছে হচ্ছে কার্বন নিঃসরণ কম করি। তো আমাদের দুইজনের কাছে হচ্ছে সমান সমান ক্রেডিট থাকবে। ধরেন উচ্চ বিশ্বাস, তার কাছে হচ্ছে 100টা ক্রেডিট, আবার আমি আমি গরিব রাষ্ট্র, তো আমার কাছে 100টা ক্রেডিট। এখন সেটা ধনী রাষ্ট্র, তার তো শিল্প কারখানা চালাইতে হবে, শিল্প কারখানা চালাইতে হইলে তার কার্বন নিঃসরণ করতে হবে। এখন ওই 100 ক্রেডিট মানে হচ্ছে যে কে কতটুকু কার্বন নিঃসরণ করতে পারবে। এখন সে যদি তার ওই 100 ক্রেডিট শেষ করে ফেলে, তখন আমি তো গরিব রাষ্ট্র, আমার তো শিল্প নাই, আমার তো 100 ক্রেডিট শেষ হবে না। তখন সে আমার কাছ থেকে এই ক্রেডিট গুলো কিনতে পারবে। আমার ক্রেডিট তো আনইউজড, আমি তো এখন ক্রেডিট ইউজ করি না, কারণ আমার তো শিল্প প্রধান না আমি। তো তখন এই উচ্চ বিশ্বাস আমার কাছ থেকে টাকা পয়সা দিয়ে সে এই ক্রেডিট গুলো কিনে নিয়ে যাবে। অর্থাৎ আলটিমেটলি কিছুই হইলো না, ওই কার্বন নিঃসরণ সেটা তো বাড়লোই, এখানে লাভ হচ্ছে যে ওই যারা গরিব রাষ্ট্র তারা কিছু টাকা পয়সা পাইলো। এটাই হচ্ছে কার্বন ট্রেড। কার্বন ট্যাক্স। কার্বন ট্যাক্স কার্বন ট্যাক্স মানে কি? কার্বন ট্যাক্স মানে হচ্ছে কিছু শিল্পকে নির্দিষ্ট আচ্ছা বুঝেন নাই, মানে হচ্ছে ধরেন এই যে কার্বন তো সবাই নিঃসরণ করে, তো শিল্প প্রধান যে দেশগুলা এগুলো তো কার্বন নিঃসরণ বেশি করে। তো সবাইকে একটা লিমিট দিয়ে দিছে। হ্যাঁ, কিছু এটাকে বলে ক্রেডিট সিস্টেম, যে তোমার 100 ক্রেডিট, অর্থাৎ তুমি 100 ক্রেডিটের বাইরে তুমি কার্বন নিঃসরণ করতে পারবা না। কিন্তু যদি তুমি এই 100 ক্রেডিটের বাইরেও যদি তোমার কার্বন নিঃসরণ লাগে, তাহলে অন্য যেসব দেশের এই কার্বন নিঃসরণের ক্রেডিট তার হাতে আছে, পাওয়ারটা হাতে আছে, ওদের কাছ থেকে তুমি ক্রেডিট কিনে তারপরে তুমি এই কার্বন নিঃসরণটা করতে পারবা। অনেকটা হচ্ছে কার্ডের মতো আর কি, অনেকটা কার্ডের মতো। আমার কাছে কার্ড আছে 100টা কার্ড, 100টা কার্ড শেষ, এখন তাইলে যে কার্ড ইউজ করে নাই আমি তার কাছ থেকে কার্ড কিনে আমি নিজে ইউজ করলাম আর কি, অনেকটা এরকম আর কি। ওকে, তো কার্বন ট্যাক্স হচ্ছে যে কতটুকু কার্বন সে কতটুকু কার্বন সে ব্যবহার করতে পারবে। যদি বেশি কার্বন ব্যবহার করে তাহলে কার্বনের উপরে ট্যাক্স দিতে হবে। তো এই কার্বন ট্যাক্সটা প্রথম যে দেশ চালু করে সেটার নাম হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড প্রথমেই কার্বন ট্যাক্স চালু করে, এবং এখন পর্যন্ত মোট চালু করে হচ্ছে 27টা। এর মধ্যে এটা আসতে পারে যে এশিয়ার কোন দেশে কার্বন ট্যাক্স চালু হয়েছে, এটা মনে হয় একটা পরীক্ষা আসছিল যে নিচের কোন দেশটি কার্বন ট্যাক্স চালু করেছে। তো সেহেতু যদি প্রশ্ন আসে যে এশিয়ার কোন দেশটি কার্বন ট্যাক্স চালু করেছে, আমাদের জন্য এশিয়ার এশিয়ার দেশগুলো গুরুত্বপূর্ণ। এশিয়ার কোন কোন দেশ কার্বন ট্যাক্স চালু করেছে, এর মধ্যে ভারত, চীন, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান। কার্বন ট্যাক্স কে দিবে? কার্বন ট্যাক্স দিবে হচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, যারা বেশি কার্বন নিঃসরণ করবে ওদের একটা লিমিট দিয়ে দিছে যে তুমি এই লিমিটের বাইরে যদি কার্বন নিঃসরণ করো তাহলে সরকারকে ট্যাক্স দিতে হবে। সরকার একটা আয়ের পথ হয়ে গেছে আর কি। এরপরের যে প্রটোকলটা আমরা দেখবো এটা হচ্ছে কার্টাগেনা প্রটোকল, এটা কার্টাজেনাও বলে। এটা হচ্ছে যে দ্য কার্টাগেনা প্রটোকল অন বায়োসেফটি, হ্যাঁ, দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্য নিয়ে যে কনভেনশনটা, এটাকে বলা হচ্ছে কার্টাগেনা প্রটোকল। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল, অর্থাৎ জৈব নিরাপত্তা বিষয়ক যে প্রটোকল অথবা হচ্ছে জীববৈচিত্র্যের যে কনভেনশন, এটাই হচ্ছে এই কার্টাগেনা প্রটোকলের মূল বিষয়বস্তু। এই প্রটোকলগুলা স্বাক্ষর হয় কবে এবং কার্যকর হয় কবে, এই সালগুলো একটু কষ্ট করে আপনাদের মনে রাখতে হবে, কারণ এগুলো আসার মতো প্রশ্ন। অন্যান্য যেমন ওই যে কোনটা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলা কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ না, তবে এই সালগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আসার মতো প্রশ্ন। তো এই কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর হয় 2000 সালে, কিন্তু কার্যকর হয় হচ্ছে 2003 সালে। দেখেন, কার্টাগেনা হচ্ছে কলম্বিয়ার একটা শহরের নাম হচ্ছে কার্টাগেনা। তো কার্টাগেনাতে এই সম্মেলনটা হওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক এটা সেখানে হয় নাই। এই প্রটোকলটা স্বাক্ষরিত হয়েছে মন্ট্রিলে, মন্ট্রিল কানাডাতে। এখন তাইলে তো নাম হওয়ার কথা ছিল মন্ট্রিল প্রটোকল, কিন্তু মন্ট্রিল প্রটোকল তো আগে একটা ছিল, আগে কি একটা আছে, যেহেতু আগে একটা মন্ট্রিল প্রটোকল আছে, এটাকে আবার নতুন করে মন্ট্রিল প্রটোকল নাম দেয় নাই। এটার ওই যেখানে হওয়ার কথা ছিল সেই নামই হয়েছে কার্টাগেনা প্রটোকল। এই যে 1999 সালে হওয়ার কথা ছিল, কিন্তু পরে তো হয় নাই আর কি। আচ্ছা, এটাতে বাংলাদেশ বাংলাদেশ স্বাক্ষর করে 2000 সালে। আর এটা স্বাক্ষর করার পরে
করার 4 বছর পরে 2004 সালে এটা অনুমোদন করে। আরেকটা প্রটোকল আছে নাগোয়া প্রটোকল, এটা একটা বিশাল নাম, এই বিশাল নাম আসবে না, এটা দেওয়ার জন্য এখানে দেওয়া, সুতরাং এটা এটা মুখস্থ করতে হবে না। নাগোয়া প্রটোকল কি নিয়ে সেটা হচ্ছে মনে রাখলেই হবে। নাগোয়া প্রটোকল মূলত হচ্ছে যে বন্য প্রাণী সংরক্ষণ, এই বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে হচ্ছে নাগোয়া প্রটোকল। এবং এই নাগোয়া হচ্ছে জাপানের একটা শহর, ওই জাপানের ওই শহরে এই কনভেনশন স্বাক্ষরিত হয়, সেই উত্তরের নাম হচ্ছে নাগোয়া প্রটোকল। এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 2010 সালে এবং কার্যকর হয়েছে 2014 সালে। নাগা প্রটোকল অতটা ইম্পর্টেন্ট না, এখানে যদি প্রশ্ন আসে নাগা প্রটোকল থেকে তাহলে আসবে যে নাগা প্রটোকলের বিষয়বস্তু কি, এটাই আসবে, আসলে অন্য কোনো কিছু আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এখন আপনার জন্য প্রশ্ন যে কার্বন ট্রেডের ধারণা দেয় কোন প্রটোকল, বলেন। কার্বন ট্রেডের ধারণা দেয় কোন প্রটোকল? এটা এটা একটা পরীক্ষা মনে আসছিল, কোন একটা পরীক্ষা আসছিল, কার্বন ট্রেডের ধারণা দেয় কোন প্রটোকল। হ্যাঁ, কার্বন ডেটার ধারণা দেওয়া হচ্ছে কিয়োটো প্রোটোকল। হ্যাঁ, কার্বনের ক আছে আবার কিয়োটো তো ক আছে, সুতরাং এটা মনে রাখাটা সহজ। কার্বন ডেটার ধারণা দেয় কিয়োটো প্রোটোকল। এরপরে আমরা দেখব সিওপি, কনফারেন্স অফ দ্য পার্টিস। কনফারেন্স অফ দ্য পার্টিস হচ্ছে, কনফারেন্স মানে সম্মেলন, পার্টিস মানে কি, পার্টিস মানে হচ্ছে দল বা গোষ্ঠী, তো গোষ্ঠীগুলোর সম্মেলন মানে এখানে ওই যে জলবায়ুর পরিবর্তন বিষয়ক যে একটা সংস্থা ছিল, ওই যে একদম শুরুতে দেখছিলাম যে ইউএনএফসিসি, তারাই মূলত এই সম্মেলনটা আয়োজন করে এবং এটা প্রতি বছরে আয়োজন হয়। এটা হচ্ছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন, এটা কি সংক্ষেপে সিওপি বলে বা কপ বলে। প্রথম এখন পর্যন্ত 26টা কপ সম্মেলন হয়েছে, সামনে 27টা হবে। তো সবগুলো সম্মেলন আমাদের হচ্ছে মনে রাখতে হবে না, কিছু কিছু মনে রাখলেই হবে। তো এটার এরা কি কাজ করে, এরা প্রতি বছর মিলিত হয়ে কি কাজ করে? এরা মূলত কাজ করে জলবায়ুর যে সংস্থাটা ছিল যে ইউএনএফসিসি, তারা কিছু লক্ষ্য নির্ধারণ করে, ওই লক্ষ্যগুলো মনিটর করা, অর্থাৎ কতটুকু কি হয়েছে, কতটুকু লক্ষ্য অর্জন হইলো সেটা মনিটর করা। আর একটা হচ্ছে যে এগুলো রিভিউ করা, এটাই হচ্ছে মূলত কাজ। এরপর তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে অবশ্য। প্রথম যে সিইউপি সম্মেলনটা হয় সেটা হয় বার্লিনে। হ্যাঁ, এটা জার্মানির বার্লিনে প্রথম কপ সম্মেলনটা হয় 1995 সালে, প্রথম কপ সম্মেলন। এরপর অনেকগুলো সম্মেলন হয়, এগুলো আমাদের মনে রাখতে হবে না, আমরা ইম্পর্টেন্ট যেগুলো সম্মেলন আছে শুধু সেগুলো মনে রাখবো। এর মধ্যে প্রথম যেটা আমাদের মনে রাখতে হবে সিওপি 15, কপ 15, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কপ সম্মেলন। এটা এবং এটা আর একটা নামও ছিল, এর নাম হচ্ছে কোপেনহেগেন সম্মেলন। তো এই সম্মেলনটা কেন গুরুত্বপূর্ণ? এখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়, এই কারণেই সিওপি 15টা গুরুত্বপূর্ণ। এখানে একটা সিদ্ধান্ত গ্রহণ হয় যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সেই বৃদ্ধিকে তারা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবে, এটা একটা সিদ্ধান্ত হয়। আর এটা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড, ফান্ড তহবিল। এই তহবিলের কাজ হচ্ছে মূলত যারা গরিব দেশ, যারা হচ্ছে এই উন্নত দেশের জলবায়ুর উন্নত দেশের জলবায়ুর যে ক্ষতি তারা করতেছে, সেই ক্ষতি পূরণটা দিতে হচ্ছে যে যারা গরিব দেশ আছে তাদেরকে। তো ওই ক্ষতিপূরণের মানে যাতে কিছু টাকা পয়সা গরিব দেশগুলো পায়, সেটার ফান্ডই হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। অর্থাৎ এই ফান্ডটা এই কোপেনহেগেন সম্মেলন 2015 সালের, আচ্ছা এটা কপ 15, 2015 না, এটা হচ্ছে কপ 15, এটা 2009 সালে হয়েছিল। এই সম্মেলনে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। গ্রিন ক্লাইমেট ফান্ড, এটার সদর দপ্তর হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়ানে। এবং এটার এখানে তারা একটা প্রতিশ্রুতি দিছিল যে তারা 2020 সাল থেকে যেই দেশগুলা ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, তাদেরকে তারা $100 বিলিয়ন একটা ফান্ড তারা তৈরি করবে। যদিও এই ফান্ড তৈরি হয় নাই এখন পর্যন্ত, ওই যারা প্রতিশ্রুতি দিছিল তারা টাকা পয়সা দেয় নাই, ওই দেশগুলো টাকা পয়সা দেয় নাই। তো বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর প্রথম দেশ যারা এই একটা ফান্ড তৈরি করে, ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড। হ্যাঁ, পৃথিবীর প্রথম দেশ হিসেবে বাংলাদেশি এই ফান্ডটা তৈরি করে 2010 সালে। আর বাংলাদেশের যে একটা মন্ত্রণালয় আছে, যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, এই যে নামটা পরিবেশ বন ও জলবায়ু
পরিবর্তন মন্ত্রণালয়, এটা এটা কিন্তু শুরু থেকে এই নাম ছিল না। 2017 না 18 সালে এই নামটা চেঞ্জ হয়। এটার নামটা ছিল পরিবেশ ও বন মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে 2017 বা 2000 মেবি 2017 বা 18, আমি ঠিক এখন মনে করতে পারতেছি না, এই সালে এই যে মন্ত্রণালয়টা চেঞ্জ হয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পরিণত হয়। আর একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে COP16। হ্যাঁ, COP16 হচ্ছে এটা 2010 সালে হয়েছিল কানকুন। কানকুন হচ্ছে মেক্সিকোর একটা শহর। এইখানে এটা কেন গুরুত্বপূর্ণ, কেন মনে রাখতে হবে, কারণ এইখানে বাংলাদেশকে বাংলাদেশকে যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বলছে যে বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের যে ঝুঁকিপূর্ণতা, সেটার শীর্ষে হচ্ছে বাংলাদেশ। এই সম্মেলনে প্রথম বাংলাদেশকে এরকম কোনো কিছুতে চিহ্নিত করা হয়। তো এই কারণে এই COP16টা গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর কি। যদি প্রশ্ন আসে যে কোন সম্মেলনে দুর্যোগের ঝুঁকিতে থাকা শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়, সেটা হবে COP16 বা কানকুন সম্মেলন 2010। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যে সিওপি সম্মেলন, সেটা হচ্ছে প্যারিস সম্মেলন, COP21। তো COP21 এটার নাম, আরেকটা নাম হচ্ছে CMP11। এখানে যে এই যে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন CMP11, এটা হচ্ছে ওই আপনার কিয়োটো প্রটোকল। এই কিয়োটো প্রটোকলের যে মানুষজন আছে, তারাও এই কনফারেন্সের উসিলায় তারা এখানে মিলিত হয় আর কি। ওই তাদের যে মিটিংটা, সেটার নামই হচ্ছে এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, মিটিং অফ দ্য পার্টিস। এটা হচ্ছে 11তম বার ছিল সেই যখন COP21 সম্মেলন হচ্ছিল, তখন ওই কিয়োটো প্রটোকলের যে মিটিংটা, তো সেটাও হয়েছিল। আচ্ছা, এটা আরেকটা নাম হচ্ছে প্যারিস বিশ্ব জলবায়ু সম্মেলন। এটা একটা নাম আছে, যে আপনার হচ্ছে অফিসিয়াল নাম, যে কনফারেন্স অফ দ্য পার্টিস সার্ভিং এজ দ্য মিটিং অফ দ্য পার্টিস অফ দ্য কিয়োটো প্রটোকল। এটা বিশাল নাম, এটা মনে রাখতে হবে, এটা আসবে না পরীক্ষায়। অংশগ্রহণকারী দেশ এখন পর্যন্ত, এখানে অংশগ্রহণকারী দেশ হচ্ছে 197টা, অর্থাৎ এখন পর্যন্ত ওইখানে অর্থাৎ COP21-এ 197টা দেশ অংশগ্রহণ করেছিল। এখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চুক্তির নাম হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট। দেখেন, চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 2015 সালে, কিন্তু কারণ COP21 এটা হয়েছে হচ্ছে 2015 সালে। হ্যাঁ, এই চুক্তিটা প্যারিস এগ্রিমেন্টটা গৃহীত হয়, কিন্তু এটা কার্যকর হয় হচ্ছে 2016 সালে। 2016 সালে নিউ ইয়র্কে প্যারিস এগ্রিমেন্টটা কার্যকর হয়। এখন যদি প্রশ্ন আসে যে প্যারিস এগ্রিমেন্ট এটা কার্যকর হয় কবে, অপশনে 2015 থাকবে, অপশনে 2016 থাকবে। উত্তর হবে 2016। আচ্ছা, আমার এখানে হচ্ছে কারেন্ট চলে গিয়েছে, তো একটু হয়তো 1-1.5 মিনিট একটু সময় লাগবে আমার ল্যাপটপে সেট করার জন্য। ছুটি দিব, ক্লাসটা এখনো শেষ হয় নাই। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো প্যারিস এগ্রিমেন্টে আমরা ছিলাম। হ্যাঁ, শেষ শেষ, আর 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 অল্প কিছুক্ষণ, ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন, আমরা খুব দ্রুত শেষ করে দিব। এখন পর্যন্ত প্যারিস এগ্রিমেন্টে 197টা দেশ শুধু স্বাক্ষর করে, এবং যেটার আরেকটা নাম আছে যে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট। এই তো আর অল্প আমরা খুব খুব দ্রুত যাব। আর অল্প কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেন, আমি তো পিছন দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ হয়। এর মধ্যে সব থেকে যেটা বেশি সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে যে ওই যে একটু আগে বললাম গ্রিন ক্লাইমেট ফান্ড যেটা ছিল, সেটা সেটা সংগ্রহ করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আর এটা হচ্ছে 2100 সালে, অর্থাৎ সামনের যে 100 বছর, এই 100 বছর তারা যে তাপমাত্রা, সেটা হচ্ছে 2 ডিগ্রির 2 ডিগ্রির বেশ নিচে রাখতো, মানে শুধু 2 ডিগ্রির নিচে না, 1.5 ডিগ্রির নিচে রাখবে, এরকম একটা সিদ্ধান্ত এই প্যারিস এগ্রিমেন্টে গৃহীত হয়। তো এইটা এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের ওই যে আমাদের ডোনাল্ড ট্রাম্প কাকু, ওই ডোনাল্ড ট্রাম্প কাকু যখন ছিল, তখন এটা এই চুক্তি থেকে সে বের হয়ে যায়।
তো বের হয়ে যাওয়ার পরে আবার জো বাইডেন কাকু যখন আবার আসে, তখন উনি আবার এখানে আবার ফেরত আসে। হ্যাঁ, তিনি আবার, তো তিনি ভালো মানুষ, তিনি এই কারণে আবার হচ্ছে ফেরত আসছে আর কি। তো এই ফেরত আসছে কবে এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে যুক্তরাষ্ট্র কবে যে প্যারিস এগ্রিমেন্টে ফিরে আসে, তো 2021 সালে আবার ফিরে আসে। তো এই তারিখটা গুরুত্বপূর্ণ, তারিখটা আসতে হবে যে কত সালে কত তারিখে এটা ফিরে আসে। তো 19 ফেব্রুয়ারি 2021 সালে যুক্তরাষ্ট্র আবার এই এগ্রিমেন্টে ফিরে আসে। এরপরে COP25 যেটা 2019 সালে হয়েছিল, এটা হচ্ছে চিলিতে আয়োজিত হওয়ার কথা ছিল, কিন্তু চিলিতে পরে আয়োজিত হয় নাই। এটা স্পেনে আয়োজন হয়, কিন্তু আয়োজনে চিলিও ছিল, স্পেনও ছিল। অর্থাৎ COP25 এটা স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়। এইখানে অংশগ্রহণকারী দেশ ছিল 200টা, এবং ইউ সহ, অর্থাৎ এই যে ইউরোপীয় ইউনিয়ন, সেটা সহ ছিল 201টা। এখানে একটা গুরুত্বপূর্ণ ডিল স্বাক্ষরিত, সেটাকে বলা হচ্ছে দ্য ইউরোপিয়ান ডিল। এখানে ইউরোপের যে দেশগুলা, তারা হচ্ছে এই ডিলটাতে স্বাক্ষর করে। এই ডিলের মধ্যে কি আছে? ডিলের মধ্যে আছে যে 2030 সালের মধ্যে তারা 100% যে নবায়নযোগ্য জ্বালানি, এটা তারা কনভার্ট হয়ে যাবে। আর 2050 সালের মধ্যে কার্বনের যে নির্গমন, তারা এটাকে একদম 0% নামে আনবে। এটাই ছিল এই দ্য ইউরোপিয়ান গ্রিন ডিলের প্রশ্ন, গ্রিন ডিলের লক্ষ্য। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দ্য ইউরোপিয়ান গ্রিন ডিল এটা কোন কপ সম্মেলনে স্বাক্ষরিত হয়? সেটা উত্তর হবে COP25। আচ্ছা, এরপরের সর্বশেষ যে সিইউপি সম্মেলন, সেটা COP26, গত 1 থেকে 12 নভেম্বর 2021 সালের এই COP26 স্বাক্ষরিত হয়। এইখান থেকে যদি পরিবেশ থেকে প্রশ্ন আসে, COP20 থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই 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 বেশি। COP25 ভালো করে পড়তে হবে। এখানে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে এই যে COP25 এর যে সরি আপনার COP26 এর যে লিডার সামিট হয়, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, উনি চার দফা একটা দাবি করেন। এই দাবিগুলো আপনাদেরকে ভালো করে পড়তে হবে। প্রথম যে দাবিটা ছিল, প্রথম যে দফাটা ছিল, সেটা হচ্ছে যে যারা যে দেশগুলা বেশি কার্বন নিঃসরণ করে, তাদেরকে অবশ্যই একটা জাতীয় পরিকল্পনা এটা জাতীয় পরিকল্পনা নিতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় যে দফাটা ছিল, সেটা হচ্ছে 100 বিলিয়ন ডলারের যে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে উন্নত দেশগুলা, সেটা অবশ্যই দিতে হবে। তৃতীয় নম্বরে যে দফাটা ছিল, সেটা হচ্ছে উন্নত দেশগুলোকে স্বল্প খরচে, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত যে দেশগুলো আছে, তাদেরকে উন্নত প্রযুক্তি সহায়তা করতে হবে, যাতে ওই প্রযুক্তির সাহায্যে তারা এই যে জলবায়ু পরিবর্তন, সেটা যে ক্ষতি, সেটা যাতে পুষিয়ে নিতে পারে। এরপরে 4 নম্বরটা ছিল যে আহ এই যে জলবায়ু পরিবর্তনের কারণে যেসব বাস্তুচ্যুত মানুষজন হয়, তাদের দায়িত্ব সবাইকে নিতে হবে। তো এই 4টা দফা তার মূলত ছিল। উনি আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলছে, সেটা হচ্ছে বৈশ্বিক মোট যে কার্বন নিঃসরণ, সেখানে বাংলাদেশের যে অবদান, বাংলাদেশের অবদান হচ্ছে 0.47% কম। এই প্রশ্ন আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বৈশ্বিক মোট কার্বন নিঃসরণে বাংলাদেশের দায় কত। সেহেতু এটা উত্তর হবে 0.47। আর উনি আরেকটা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে 2041 সালের মধ্যে বাংলাদেশ 40% জ্বালানি, হ্যাঁ, নবায়নযোগ্য উৎস থেকে আসবে। অর্থাৎ 2041 সালের মধ্যে জ্বালানি যে সোর্স, 40% আসবে যে এটা কি বলে, এই যে ইংলিশে রিনিউয়েবল এনার্জি খাত থেকে আসবে। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পরবর্তী কপ সম্মেলন কোথায় হবে? পরবর্তী কপ সম্মেলন 2022 সালে, এই সামনে নভেম্বর মাসে হবে। এটা হবে মিশরে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে হচ্ছে ওয়ান প্ল্যানেট সামিট। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ মোকাবেলায় বেসরকারি অর্থায়নে, যে মানে বেসরকারি অর্থায়নে কাজ করে। এটার সর্বশেষ সম্মেলন 21 সালে ফ্রান্সে। এখানে এটা একটা নতুন একটা একটা সংস্থা হয়, যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে রিপ, অর্থাৎ রিস্ক ইনফর্মড আর্লি অ্যাকশন পার্টনারশিপ। এটার যে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে যে 2025 সালের মধ্যে 1 বিলিয়ন মানুষকে জলবায়ু পরিবর্তন যে হচ্ছে, এটার বিপর্যয় থেকে তারা রক্ষা করবে। এটা হচ্ছে এই যে সংস্থাটা, এটার মানে মূল উদ্দেশ্য। আচ্ছা, এরপরে একটা সংস্থা আছে IPCC, ইন্টার
গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তারা কি করে মূলত, তারা মূলত হচ্ছে যে মানব সৃষ্ট যে সকল জলবায়ু পরিবর্তন আছে এগুলো নিয়ে কাজ করে। এখানে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে, সেহেতু উত্তর হবে আইপিসিসি। এটা হচ্ছে জাতিসংঘের যে পরিবেশ বিষয়ক সংস্থা সেটা, আর একটা হচ্ছে যে আবহাওয়া বিষয়ক যে সংস্থা, এই দুইটা মিলে এই আইপিসিসি তৈরি করে। মোট সদস্য সংখ্যা হচ্ছে 195টা এবং এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। আপনারা আস্তে আস্তে লেফট নিচ্ছেন, হ্যাঁ, এই আস্তে আস্তে মানুষজন কমে যাচ্ছে। আর আর খুব খুব বেশি নাই, আর হয়তো আপনার 2-3 মিনিট হবে আর কি। আচ্ছা, গ্রিন পিস। গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ডস এর একটা পরিবেশবাদী সংস্থা। এটা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে নেদারল্যান্ডস এর যে গ্রিন পিস কোন দেশের, যদি প্রশ্ন আসে এরকম আসতে পারে যে গ্রিন পিস কোন দেশ সংস্থা, সেটা উত্তর হবে নেদারল্যান্ডস একটা পরিবেশবাদী সংস্থা। এদের এদের একটা জাহাজ আছে, সেই জাহাজের নাম হচ্ছে রেইনবো ওয়ারিয়র। এটা এরপর হচ্ছে আইইউসিএন। আইইউসি হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। প্রতিষ্ঠা পাইছে 1948 সালে, খুব পুরাতন একটা সংস্থা। এবং এটার সদর দপ্তর হচ্ছে, হ্যাঁ, এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন থাকবেই। একবার এনভায়রনমেন্ট থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন থাকবে। আপনি দুইটা থেকে কোশ্চেন, তিনটা কোশ্চেন পাবেন। ওই যে আপনার আরফিন ভাইয়ের মতো বলতে হয়, যদি কোশ্চেন না পান তো তাইলে আপনি রাগ করে বের হয়ে যান। হ্যাঁ, আপনি এই পরীক্ষা হল থেকে রাগ করে বের হয়ে যান, তবে 2 মিনিট আগে বের হবেন। আচ্ছা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আর্থ আওয়ার। আচ্ছা, এখানে একটা সংগঠন আছে যে এটার সংগঠনের নাম হচ্ছে WWF, অর্থাৎ হচ্ছে এটার এব্রিভিয়েশন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটার সদর দপ্তর মনে রাখলেই হবে, হচ্ছে গ্লান্ডা অবস্থিত। এরপর গ্রেটা থানবার্গ, সুইডিশ সুইডিশ একজন কিশোরী, তার একটা সংস্থা তিনি হচ্ছে দাঁড় করাইছেন, যেটার নাম হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে ফর ফিউচার। ফ্রাইডে ফর ফিউচার মানে হচ্ছে তারা প্রতি শুক্রবার তারা পরিবেশ নিয়ে কাজ করে আর কি। তো গ্রেটা থানবার্গ উনি 2019 সালে আন্তর্জাতিক শিশু পুরস্কার পায়। এটা হচ্ছে শিশুদের জন্য নোবেল পুরস্কার। এবং 2019 সালে টাইম ম্যাগাজিনে তিনি পার্সন অফ দ্য ইয়ার এটাতে ভূষিত হন। দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট। দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট এটার এটা একটা হচ্ছে কেনিয়ার একটা সংস্থা। এটা প্রতিষ্ঠা হচ্ছে 1977 সালে। আর এবং হচ্ছে ওয়াঙ্গেরি মাথাই, এটা নিয়ে প্রশ্ন আসছে যে গ্রিন বেল্ট যে মুভমেন্ট, এটার প্রতিষ্ঠাটাকে, উত্তর হবে হচ্ছে এটা। আর্থ আওয়ার। আর্থ আওয়ার মানে হচ্ছে যে আমরা 1 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখবো। 1 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখলে কি হবে? 1 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখছি, আমরা রাখতেছি এই কারণে বিদ্যুৎ উৎপাদনে যে কয়লা ইউজ হয়, তো সেখান থেকেও কিন্তু কার্বন নিঃসরণ হয়, তো সেটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। তো সেই হিসাবে আমরা 1 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে এটা হচ্ছে প্রতিবাদ জানাবো আর কি। এটা এটা মূলত মানে প্রথম প্রথম আয়োজন হয় সিডনিতে 2007 সালে। তারা হচ্ছে রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা তারা এই কারেন্ট বন্ধ রাখছিল। এরপর আছে জার্মান ওয়াচ। জার্মান ওয়াচ হচ্ছে জার্মানির একটা পরিবেশ বিষয়ক একটা সংস্থা, যেটার সদর দপ্তর হচ্ছে জার্মানির বন শহরে। তারা একটা গুরুত্বপূর্ণ সূচি প্রকাশ করে। এটা হচ্ছে যে বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2021 সাল, এখনো 2022 সালটা বের হয় নাই। তো এই সূচকে বাংলাদেশ হচ্ছে সপ্তম, এখন এখন সপ্তম অবস্থানে আছে। তো একটু আগে যেটা বললাম যে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক যে সংস্থা, এটার সংবিধান হচ্ছে WMO। এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। আহ সর্বশেষ এটা এটা হচ্ছে E8 মানে হচ্ছে 8টা পরিবেশ দূষণ করে, সব থেকে বেশি পরিবেশ দূষণ করে এই 8টা দেশকে একসাথে E8 বলে। এই 8টা দেশ বা 8টা যে সদস্য, এটাকে আপনাকে মনে রাখতে হবে। এখানে থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি E8 এর সদস্য। তো মোটামুটি এই ছিল আপনাদের পরিবেশ শুরু করে মোটামুটি ক্লাস। আমি মোটামুটি সবকিছু কভার করার চেষ্টা করেছি। আশা করি এখান থেকে কমন আসবে। হ্যাঁ, এখন এখন হচ্ছে 19 বছর।